হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন আগে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি বিএনপিতে যুক্ত জয়েন করেছেন এবং শোনা যাচ্ছে তিনি হয়তো ঢাকায় কোনো একটা আসনে নির্বাচন করতে পারেন এমন একটা শোনা যাচ্ছে। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারেও একটা আলোচনা আছে যে তিনি বিএনপি নমিনেশন পেতে পারেন। যদি তাই হয় মানে বিএনপিকে একটি কৌশল যে যারা জুলাই আন্দোলনের সামনের সারির দিকে ছিল বা যাদের পোস্টার বয় যারা তাদেরকে একটু সামনে নিয়ে এসে একটা সুযোগ নেয় এমন কি কোনো কৌশল নির্বাচনে? এটা একটা কৌশল হতে পারে, কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না, তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তবে একই সঙ্গে বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয়, নির্বাচনটি অবাধ হয়, তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে। হ্যাঁ, হতে পারে আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু জামাতের শক্তি মাঠে আছে, ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে। সো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে, আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে। কারণ একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি, এখন আমরা তৃতীয় কোনো দলকে দেখতে চাই। তো এটা এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে, তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয়, তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব, কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা কেবলমাত্র সময় বলবে। আমরা তো 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন, সেটি কিন্তু আমাদের কাছে শুরুতে অসম্ভব বলে মনে হয়েছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশের রাজধানীতে বাস করা সিভিল সোসাইটি, আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস, তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এরকম একটা বিষয় ঘটে যেতে পারে, কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান, মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় কোনো রকম ঝুঁকি নেওয়াটা দলের জন্য আত্মঘাতী হবে। আপনাকে আপনি প্রতিদিনই নির্বাচনী জনসভা করছেন, আমরা দেখছি আপনার করছেন সারা দেশের মধ্যে, ঢাকার যদি বাইরে বলে নির্বাচনী জনসভা বা নির্বাচনী কার্যক্রম তো শুরু হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু অনেকগুলো আবার আশঙ্কাজনক ঘটনা ঘটে, চিটাগাং আমরা দেখেছি একটা ঘটনা ঘটলো। সব কিছু মিলে নির্বাচন যত কাছে আসবে, আপনার রাজনীতিবিদ হিসেবে বা নির্বাচন করবেন এমন একজন মানুষ হিসেবে আপনার কাছে কতটা আশঙ্কাই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের সহিংসতা নিয়ে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক। এটা নির্বাচন সামনে আসছে বলে নয়, এটি গত 14 মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে, আমি জিরোও দিব না, মাইনাস, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার ব্যাপারে মোটামুটি জাতীয় ঐক্যমত আছে, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের ঐক্যমত আছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। ওনাকে যে চেঞ্জ করবো, ওনাকে সরানোরও দরকার নেই। ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো সফট কর্নার থেকে থাকে, ওনাকে অন্য কোনো মানে দেওয়া যায়, মন্ত্রণালয় দেওয়া যায়। উনি তো বিএনপির লোক বলা হচ্ছিল, যে বিএনপি তার নাম সাজেস্ট করেছে। উনি বিএনপির লোক হতে পারেন, কিন্তু তাতে তো আসলে ওনার অযোগ্যতা পূরণ হয় না। বিএনপিতে কি একটাও অযোগ্য লোক নাই? তা তো না নিশ্চয়ই, তাই না? এত বড় একটা দল, এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারেন। ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন। হয়তো আগে উনি মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য, তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায়, তাই না? কিন্তু ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে। এটা এক ধরনের জেদাজেদি, এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা, যে এই দেশের মানুষ মরলো, বাঁচলো, নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল, মবের সহিংসতায় মরলো, নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো, এতে সরকারের কিছু যায় আসে না। এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা, এটা মানুষকে অবহেলা করবার শামিল। এটা একটা সরকারের কাছ থেকে, হ্যাঁ হতে পারে অনির্বাচিত সরকার, হতে পারে যে সরকার একটা নির্দিষ্ট সময় পরেই চলে যাবে, এই সরকার কোনোদিন নির্বাচন করবে না, হতেই পারে। কিন্তু তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের লক্ষ কোটি টাকা দিয়ে সরকারটিকে পুষছি, সো এই সরকারটির ন্যূনতম জবাবদিহিতা থাকা দরকার এবং এই সরকারটি বাংলাদেশের মানুষের টাকায় যাদের বেতন ভাতা হয় এবং নানান রকম সুযোগ সুবিধাও হয়, বাংলাদেশের মানুষের
এই এই যে তাদেরকে অনিরাপদ রাখা এবং নির্বাচনকে ঘিরে সার্টেনলি এই উপদেশটাকে দিয়ে যদি আপনি নির্বাচন পার করতে যান, আপনার সত্যিই বেগ পেতে হবে। এবং এটা তো কেবলমাত্র বিএনপি বা বিএনপির সঙ্গে বিএনপির আরেক গ্রুপের পাল্টাপাল্টির ব্যাপার নয়, এখানে আওয়ামী লীগের একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকবে এই নির্বাচনটিকে নানানভাবে একটা কেওটিক নির্বাচন দেখানোর জন্য। সো সেটা তারা করবে। একই সঙ্গে নানান ভেস্টেড কোয়ার্টার আছে যারা চাইছে যে নির্বাচনটি যাতে বানচাল হয়ে যায়। শুধু আওয়ামী লীগ না, আরো ভেস্টেড কোয়ার্টার আছে। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশের বাইরে থেকে ইউটিউবাররা তো আছেনই। সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালো মনে হয়। আচ্ছা, এই বিষয়ে কথা বলবো। দুজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি রবিউল বলতেছিলাম কুষ্টিয়া কুমারখালী থেকে। জি রবিউল সাহেব বলেন। এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, তাহলে এই যে দেশে 15 মাসে হাজার হাজার মানুষ হত্যা করা হলো, এর দায় কার? আর আপনার যদি 5টা সন্তান থাকে, সেই 5টা সন্তানের ভিতরে যদি 2টা খারাপ হয়ে যায়, আপনি কি ওই 5 সন্তানের ভিতরে আপনার সম্পদ থেকে 2টাকে কি বাদ দিয়ে দিবেন? যদি বাদ দিয়ে দেন, ওই সন্তান তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আপনি নিজে সন্তান, সম্পদ না দেওয়ার কারণে বিদ্রোহ করবে। বিদ্রোহ করাটা ঠিক না আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করলেন, সেইটা ঠিক? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন যে আসিফ মাহমুদ ভুইয়ার কাছে, যিনি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন, উনি যে ঢাকার 10 নম্বর আসনে প্রতিযোগিতা করতেছেন, সেখানে বিএনপি অবশ্য ফাঁকা রাখছে। উনি যে এই জুলাই আন্দোলনের একক নির্বাচন করবেন এবং এখনো সে মন্ত্রিপরিষদে আছে, এই অবস্থায় সে নির্বাচন করবে, এটা কি প্রশ্নবিদ্ধ হবে না? জি ধন্যবাদ। আলোচনা যাবার আগে আরেকজন দর্শক একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মনির হায়দার বলছিলাম। জি বলেন। আমার দুজন আলোচকের কাছে প্রশ্ন, জামাত ইসলামের জন্ম থেকে লাস্ট 15 মাস যে সুযোগ সুবিধা পেয়েছে তারা আগে কখনোই পায় নাই, অতএব তারা এই সুযোগ সুবিধা রেখে কখনোই নির্বাচনের দিকে যাবে না। দ্বিতীয় প্রশ্ন, এটার সাথে বিএনপি নির্বাচনের বাইরে থাকবে না, কারণ তারা 16 বছর, তারা একটা রাজনৈতিক দল, তাদের 16 বছরে কোনো ভোট করতে পারে না, অতএব তারা নির্বাচনে আসবেই। তৃতীয় প্রশ্নটা হয়েছে, এই বর্তমান সরকারের কোনো একটা অ্যাবিলিটি আছে কিংবা মেরুদণ্ড আছে বোঝা যাচ্ছে না। অতএব আমার প্রশ্নটা হয়েছে এই জায়গায়, এখানে কি তৃতীয় শক্তি আসার কোনো সম্ভাবনা দেখতেছে কিনা আলোচকেরা? ধন্যবাদ। সম্ভাবনা হচ্ছে আশঙ্কা বেশি করছে মানুষ। আমরা যাব, আমি একটু মোস্তাফিজ আপনার কাছে আসতে, আপনি কি কোনো উত্তর দেবেন কিনা দর্শকের? আচ্ছা, আমি একটু তাহলে একটু জুলাই সনদ নিয়ে